আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পূর্ববর্তী যে ভিডিও দুইটা আছে মধ্যযুগে, সেখানে আমরা মধ্যযুগে যে যাবতীয় বিষয়াদি আছে যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে জেনেছি। তো এখানে আমি চারটা জিনিস বাদ রেখেছিলাম। একটা হচ্ছে লোকসাহিত্য, একটা হচ্ছে গীতিকা, একটা হচ্ছে অনুবাদ সাহিত্য, এবং আরেকটা যেটা আমাদের প্রশ্ন আসে সেটা হচ্ছে আরাকান রাজসভার সাহিত্য। এই চারটা বিষয় মধ্যযুগের যে বিষয়াদি তার ভিতরে আমাদের বাদ ছিল। তো আজকে আমরা বাকি যে চারটা ছিল আর কি, মানে আমাদের লোকসাহিত্য, গীতিকা, অনুবাদ এবং আরাকান রাজসভার সাহিত্য, এই চারটি বিষয় নিয়ে ডিটেলস জানবো। তো চলুন শুরু করি। প্রথমে আমরা আসি লোকসাহিত্য নিয়ে। তো লোকসাহিত্য আসলে কি? লোকসাহিত্য হচ্ছে যেগুলো অলিখিত সাহিত্য, যেগুলো মানুষের মুখে মুখে বা লোকের মুখে মুখে যে সাহিত্যের চর্চা হয়। তাহলে আমরা বলতে পারি মানুষের বা লোকের মুখে মুখে যে সাহিত্যের ধারা অনুসরণ করে অগ্রসর হয়েছে সেটাকে আমরা বলি লোকসাহিত্য। যেমন আমরা প্রায়ই শুনে থাকি খনার বচন, ডাকের বচন। এই খনার বচন আর ডাকের বচন কিন্তু আমাদের যে লোকসাহিত্য তার হচ্ছে আদি নিদর্শন। এবং এটাই যেহেতু আমাদের লেখালেখি যখন শুরু হয়েছিল তার পূর্বে থেকে চলে আসছে, এই কারণে এটাকে আমরা শিকড় সন্ধানী সাহিত্য বলে থাকি। কিন্তু তার মানে প্রশ্নটা এভাবে যদি আসে যে বাংলা সাহিত্যের শিকড় সন্ধানী সাহিত্য কি, সেটা কিন্তু আমাদের লোকসাহিত্য। তো আমাদের লোকসাহিত্যের যেই কবিরা, এই কবিদেরকে আমরা বলতাম হচ্ছে বয়াতি। এবং এই বয়াতিরা যে খুব বেশি শিক্ষিত ছিল তা না, তারা কিন্তু অতটা শিক্ষিত ছিল না, বরং এর বেশির অংশই ছিল হচ্ছে লোককবি। এবং এই লোককবিদেরকেই কিন্তু আমরা বলি হচ্ছে বয়াতি। তার মানে লোকসাহিত্যের লোককবিদেরকে আমরা বলি হচ্ছে বয়াতি। আদি নিদর্শন কি ডাক এবং খনার বচন, এবং এটি হচ্ছে মৌখিক ধারা অনুসরণ করে, এবং একে বলি আমরা বাংলা সাহিত্যে শিকড় সন্ধানী। ঠিক আছে। লোকসাহিত্যে কিছু মানুষের ভূমিকা উল্লেখ না করলেই নয়, তার ভিতরে প্রথমেই যার নাম আমাদের জানতে হবে, তিনি হচ্ছে দীনেশচন্দ্র সেন। এবং ইনি লোকসাহিত্যের প্রতি এতটাই ডেডিকেটেড ছিলেন যে তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বাংলার যে পুঁথিগুলো আছে, প্রাচীন যে লোককথাগুলো আছে, সেগুলো তিনি সংগ্রহ করেছিলেন। এবং তার সম্পাদনায় কিন্তু দুইটা জিনিস প্রকাশিত হয়েছিল, দুইটা গীতিকা। গীতিকা একটু পরে আমরা পড়ব। একটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। এই ময়মনসিংহ গীতিকা তিনি 1923 সালে সম্পাদনা করেন। এবং আরেকটা গীতিকা তিনি সম্পাদনা করেন, সেটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। তাহলে দীনেশচন্দ্র সেন গ্রামে ঘুরে ঘুরে এই লোককথা এবং যে বাংলার পুঁথিগুলো আছে সেগুলো কিন্তু সংগ্রহ করেছিলেন। এবং তিনি দুইটা গীতিকা সম্পাদনা করেন, যার একটি হচ্ছে ময়মনসিংহ গীতিকা 1923 সালে, এবং এরই 3 বছর পরে 1926 সালে তিনি সম্পাদনা করেন পূর্ববঙ্গ গীতিকা। এবং তার বিখ্যাত একটা গ্রন্থ আপনারা জানেন, বঙ্গভাষা ও সাহিত্য। বঙ্গভাষা ও সাহিত্য। এই বঙ্গভাষা ও সাহিত্য তিনি 1896 সালে প্রকাশ করেন। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। তারপরে আমরা আরেকজনের নাম জানবো, যার নাম হচ্ছে ডক্টর সুনীল কুমার দে। এই ডক্টর সুনীল কুমার দে প্রবাদ সংগ্রহ। ডক্টর সুনীল কুমার দে প্রবাদ সংগ্রহ ও ডক্টর মাজহারুল ইসলাম। আমাদের ঝিনাইদহের একজন কবি আছে যাকে আমরা বলি হচ্ছে পাগলা কানাই, একজন বাউল সাধক, তাই না? এই কবি পাগলা কানাই। এই ডক্টর সুনীল কুমার দে প্রবাদ সংগ্রহ এবং ডক্টর মাজহারুল ইসলাম পাগলা কানাই নামে গ্রন্থ রচনা করেন। এবং এই যে দুইটি গ্রন্থ, মানে প্রবাদ সংগ্রহ এবং কবি পাগলা কানাই, এই দুইটি গ্রন্থ কিন্তু তারা আমাদের এই যে লোকসাহিত্যে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রেখেছে। সুতরাং তাদের কথা এখানে বলতে হয়। যদিও আমি এখানে মাজহারুল ইসলামের কথাটা এখানে দেওয়া হয়নি, কিন্তু ডক্টর সুনীল কুমার দের নামটা দেখুন আমি দিয়ে রেখেছি। তো তার কথা আমরা জানলাম দীনেশচন্দ্র সেনের কথা। ঠিক আছে। এবং লোকসাহিত্যের আরও কয়েকজন উল্লেখযোগ্য কিন্তু গবেষক আছে, তার ভিতরে আমাদের যার নাম বলতেই হচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ মনসুর উদ্দিন। এই মোহাম্মদ মনসুর উদ্দিন হারামণি সম্পাদনা করেন। হারামণি, এই হারামণিও হচ্ছে আমাদের যেই বিখ্যাত লোকগীতি, এই লোকগীতির কিন্তু একটা পার্ট। ঠিক আছে। তাহলে লোকগীতি যেই নাম হারামণি, এই হারামণি কিন্তু সম্পাদনা করেন আমাদের মোহাম্মদ মনসুর উদ্দিন, এবং এটি 13টি খণ্ডে বিভক্ত।
আমার বাংলা লেখার জন্য একটু ক্ষমা করবেন, আসলে আমার লেখা আসলে এত খারাপ। আরও জানা আমরা মনে রাখবো সেটা হচ্ছে আশরাফ উদ্দিন। এই ডক্টর আশরাফ উদ্দিনেরও কিন্তু খুব বড় একটা ভূমিকা আছে আমাদের লোকসাহিত্যে। তারপরে চন্দ্রকুমার দে, এই চন্দ্রকুমার দের কিন্তু খুব বড় একটা ভূমিকা আছে আমাদের লোকসাহিত্যে। তারপরে রেভারেন্ড লাল বিহারী, ইনার নাম হয়তো সবাই জানেন মোটামুটি। এই রেভারেন্ড লাল বিহারী তিনি ফক টেলস অফ বেঙ্গলস, এই যে ফক টেলস অফ বেঙ্গলস, এই যে বইটা, এই বইটা কিন্তু রচনা করেছিলেন আমাদের এই রেভারেন্ড লাল বিহারী, এবং এটি 1883 সালে তিনি রচনা করেন। এই রচনাটাও কিন্তু আমাদের লোকসাহিত্যের ইতিহাসে একটা স্মরণীয় একটা কিতাব, তাই না, মানে বই। তাহলে আমরা কি জানলাম? আমাদের লোকসাহিত্যে কিছু মানুষ আছে যারা খুবই বড় ভূমিকা রেখেছে, যেমন দীনেশচন্দ্র সেন, যিনি বঙ্গভাষা ও সাহিত্যের রচয়িতা, এবং তিনি ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা এগুলো সম্পাদনা করেন। আমরা চন্দ্রকুমার দেয়ের নাম জানলাম, আমরা মোহাম্মদ মনসুর উদ্দিনের নাম জানলাম। মোহাম্মদ মনসুর উদ্দিন যিনি হারামনু নামক গীতিকাটি তিনি সংগ্রহ করেছিলেন, সম্পাদনা করেছিলেন। তারপর ডক্টর আশরাফ উদ্দিন সিদ্দিকের কথা আমরা জানলাম, রেভারেন্ড লাল বিহারীর কথা জানলাম, যিনি ফক টেলস অফ বেঙ্গলস নামে একটা গ্রন্থ রচনা করেন। আমরা ডক্টর সুনীল কুমার দের কথা জানলাম, যিনি প্রবাদ সংগ্রহ রচনা করেন। এবং ডক্টর মাজহারুল ইসলামের নাম জানলাম, যিনি কবি পাগলা খান গ্রন্থটি রচনা করেন। এবং এই প্রত্যেকের অবদানে কিন্তু আমাদের যে লোকগীতি আছে বা লোকসাহিত্য আছে সেটা কিন্তু অনেক 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 বেশি বেড়েছে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে গীতিকা। গীতিকা আমরা ইংরেজি সাহিত্যের যেই লিটারারি টার্মসগুলো আছে সেগুলো নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা না দেখে থাকলে উপরে ক্লিক করে দেখে নিতে পারেন। ওইখানে আমি বলেছি গীতিকা কি। ওইখানে যে ব্যালাডটা আপনারা পড়েছিলেন, ওই ব্যালাডের কিন্তু বাংলা অর্থই হচ্ছে গীতিকা, ঠিক আছে? তার মানে এটা এক ধরনের আখ্যানমূলক লোকগীতি, আখ্যানমূলক লোকগীতি, ঠিক আছে? তার মানে গীতিকা কি? গীতিকা যেটাকে আমরা ইংরেজিতে বলি ব্যালাড, এটা হচ্ছে এক ধরনের আখ্যানমূলক লোকগীতি। প্রাচীনকালে আমাদের যে ইউরোপে যে নাচ হতো না প্রাচীনকালে, এই নাচের সাথে সাথে কিছু কবিতা বা গীত বলা হতো। এই নাচের সাথে সাথে যে কবিতাগুলো বলা হতো সেগুলোকেই কিন্তু আমরা বলে থাকি হচ্ছে গীতিকা। এবং এই যে গীতিকা, এই গীতিকাতে আসলে আখ্যানমূলক কোনো একটা লোকগীতি বা কোনো একটা প্রেম কাহিনী, কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা বিয়োগান্ত প্রেম কাহিনী, এগুলো কিন্তু ব্যাখ্যা করা হয়ে থাকে। তো বাংলাদেশে যে গীতিকাগুলো পাওয়া যায় তার ভিতরে আমরা 3 ধরনের গীতিকা দেখে থাকি। একটা হচ্ছে নাথ গীতিকা, একটা হচ্ছে ময়মনসিংহ গীতিকা, সেটা সব থেকে বিখ্যাত, আর একটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। এই যে গীতিকাগুলো, এই গীতিকাগুলো সংগ্রহের জন্য সব থেকে বড় ভূমিকা যার হাতে যায় তিনি হচ্ছে দীনেশচন্দ্র সেন। আমরা একটু আগেই বললাম, তাই না, যে পূর্ববঙ্গ গীতিকা এবং ময়মনসিংহ গীতিকা, এই দুইটি গীতিকাই কিন্তু সংগ্রহ করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। এবং তাতে পৃষ্ঠপোষকতা করেন আরও একজন, যার নাম হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এই স্যার আশুতোষ মুখোপাধ্যায় তিনি কিন্তু এই গীতিকাগুলো সংগ্রহে পৃষ্ঠপোষকতা করেন, এবং সরাসরি এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে, যার নাম আমরা একটু আগেই জানলাম। তাহলে এই যে গীতিকাগুলো আছে 3 প্রকারের, এই গীতিকাগুলো সংগ্রহে পৃষ্ঠপোষকতা করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, এবং এগুলো সরাসরি সংগ্রহ করেন হচ্ছে চন্দ্রকুমার দে, এবং এগুলো সম্পাদনা করেন হচ্ছে ডক্টর দীনেশচন্দ্র সেন। তার মানে তাদের 3 জনের নাম কিন্তু আমাদেরকে বলতেই হচ্ছে, যারা এটাতে খুব বড় একটা ভূমিকা রেখেছে, আমাদের বাংলাদেশ সাহিত্য, এই সাহিত্যকে আরও সমৃদ্ধ করেছে, ঠিক আছে? এখন নাথ গীতিকা কি? নাথ গীতিকা হচ্ছে একটিমাত্র ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে যদি কোনো গীতিকা রচিত হয়। তার মানে যদি শুধু একটিমাত্র ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বন করে কোনো একটা গীতিকা রচিত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে নাথ গীতিকা, ঠিক আছে? এই নাথ গীতিকার কাহিনী হচ্ছে একজন রাজা, যার নাম হচ্ছে গোপীচাঁদ। এই রাজা গোপীচাঁদ, ঠিক আছে, রাজা গোপীচাঁদ, বা যার নাম আমরা বলি গোবিন্দচন্দ্র, ঠিক আছে? এই রাজা গোপীচাঁদ বা গোবিন্দচন্দ্র তিনি যে নিজের মায়ের নির্দেশে যৌবনে 2 নবপরিণতা
বধূকে রেখে সন্ন্যাস অবলম্বন করেন, এই যে কাহিনী, এই কাহিনীটা ঘিরেই গড়ে উঠেছে কিন্তু নাথগীতিকা। তো এই রাজা গোপীচাঁদ দুইটা বিয়ে করেছিলেন, অত্যন্ত সুন্দরী এবং পরিণীতা। এই দুইজন যে সুন্দরী বউ বা বধূ, তাদেরকে রেখেই তার মায়ের কথাই শুধুমাত্র তিনি চলে যান হচ্ছে সন্ন্যাসে। তো এই যে কাহিনীটা, এই কাহিনীটাকে ঘিরেই গড়ে উঠেছে যতগুলো নাথগীতিকা। ঠিক আছে? আচ্ছা, এখন আসুন নাথগীতিকাগুলো কি কি। নাথগীতিকার ভিতরে আমাদের যেই ভবানী দাস, অনেকে নাম শুনেছেন তাই না? এই ভবানী দাস রচনা করেন হচ্ছে ময়নামতির গান। ঠিক আছে? তাহলে এই ময়নামতির গান হচ্ছে আমাদের ভবানী দাস রচনা করেন, যেটি হচ্ছে এই নাথগীতিকার পার্ট। আর একটা হচ্ছে আমাদের শুকুর মোহাম্মদ, ইনার নামও অনেকে শুনেছেন তাই না? এই শুকুর মোহাম্মদই আমাদের রচনা করেন গোপীচাঁদের সন্ন্যাস, যেটা একটু আগে আমরা আলোচনা করলাম তাই না, যে গোপীচাঁদ বা গোবিন্দচন্দ্র কীভাবে মায়ের নির্দেশে নিজের দুইটা নববধূ রেখে তিনি সন্ন্যাসে চলে যান, সেটাই। তাহলে গোপীচাঁদের সন্ন্যাস। ঠিক আছে? এটা ছিল হচ্ছে নাথগীতিকা। এবং নাথগীতিকার ভিতরে আর একটা জিনিস আছে যেটা অনেকে জানেন আপনারা, যেটাকে আমরা বলি হচ্ছে ওকে, তাহলে নাথগীতিকার ভিতরে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, যেটাকে আমরা বলি মানিকচন্দ্র রাজার গান। এই মানিকচন্দ্র রাজার গান কে প্রকাশ করেন? এই মানিকচন্দ্র রাজার গান 1878 সালের দিকে ভাষাবিজ্ঞানী জর্জ গ্রিয়ারসন, আমি বাংলায় লিখি, আমার বাংলা লেখা যদিও অনেক খারাপ, গ্রিয়ারসন। এই জর্জ গ্রিয়ারসন রংপুরের যে কৃষক, এই কৃষকদের থেকে সংগ্রহ করেন ময়নামতি গোপীচন্দ্রের পুঁথি। ঠিক আছে? তাহলে 1878 সালে জর্জ গ্রিয়ারসন, যিনি একজন ভাষাবিজ্ঞানী, তিনি রংপুরের যে কৃষক, এই কৃষকদের কাছ থেকে ময়নামতি গোপীচন্দ্রের পুঁথি নামক কিছু পুঁথি তিনি সংগ্রহ করেন। এই যে ময়নামতি গোপীচন্দ্রের পুঁথি, এটাই পরবর্তীতে তিনি এই 1878 সালে মানিকচন্দ্র রাজার গান নামে প্রকাশ করেন। মানিকচন্দ্র রাজার গান। ঠিক আছে? তাহলে এই মানিকচন্দ্র রাজার গান নামে তিনি প্রকাশ করেন। এবং এই যে মানিকচন্দ্র রাজার গান, এই মানিকচন্দ্র রাজার গানই কিন্তু 1922 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এই যে গোপীচন্দ্রের সন্ন্যাস, এই গোপীচন্দ্রের সন্ন্যাস বা গোপীচন্দ্রের গান নামে প্রকাশিত হয়। ঠিক আছে? তাহলে মানিকচন্দ্রের রাজার গান কি? মানিকচন্দ্রের রাজার গান হচ্ছে জর্জ গ্রিয়ারসন কর্তৃক আমাদের রংপুরের কৃষক থেকে যেই ময়নামতি গোপীচন্দ্রের পুঁথিগুলো সংগ্রহ করেন তারই প্রকাশিত নাম, যেটাই পরবর্তীতে গোপীচন্দ্রের গান নামে আবার 1922 সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন পূর্ববঙ্গ গীতিকা। পূর্ববঙ্গ গীতিকা কি? আমাদের দেশের যে পূর্বাঞ্চল, এই পূর্বাঞ্চলের গীতিকা এগুলো, তাই তো? তো ডক্টর দীনেশচন্দ্র সেন, আমরা একটু আগেই বলেছি, ডক্টর দীনেশচন্দ্র সেনই হচ্ছে এই পূর্ববঙ্গ গীতিকা এবং ময়মনসিংহ গীতিকা দুটোই সম্পাদনা করেন। এই ডক্টর দীনেশচন্দ্র সেন নোয়াখালী এবং চট্টগ্রাম, এই দুইটা অঞ্চল থেকে এগুলো সংগ্রহ করেন এবং সংগ্রহ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থানুকূল্যে, মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে তিনি 1926 সালে পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশ করেন। তারা ডক্টর দীনেশচন্দ্র সেন নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল থেকে এগুলো সংগ্রহ করলেন এবং 1926 সালে পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশ করলেন। এবং এটি তিনি যখন প্রকাশ করেছিলেন, এটার খণ্ড ছিল 3 খণ্ডে তিনি প্রকাশ করেন। ঠিক আছে?
এবং এই 3 খণ্ডে মোট যে পালাগান, এই পালাগানের সংখ্যা ছিল হচ্ছে 50টির মতো, কেউ কেউ বলে 50-এরও অধিক। ঠিক আছে, এতটুকু জানলে আমাদের হবে যে ডক্টর দীনেশচন্দ্র সেন নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল থেকে এই পূর্বাঙ্গ গীতিকা সংগ্রহ করেন এবং 1926 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে 3 খণ্ডে পূর্বাঙ্গ গীতিকা নামে প্রকাশ করেন, যাতে 50টিরও বেশি পালাগান আছে। ঠিক আছে, এখন পূর্বাঙ্গ গীতিকাগুলো কি আমরা কয়েকটা নাম জানি কেমন, যেমন আমি যদি বলি নিজাম ডাকাতের পালা, শুনতে একটু অদ্ভুত লাগতে পারে যারা একেবারেই শব্দগুলোর সাথে অপরিচিত তাদের কাছে, আর যারা একটু জানেন তাদের কাছে এটা মজা লাগবে। নিজাম ডাকাতের পালা, এই নিজাম ডাকাতের পালা কিন্তু একটা পূর্বাঙ্গ গীতিকা। তারপরে কাফন চোরা, এটাও একটা পূর্বাঙ্গ গীতিকা। কমল সদাগর, এটাও একটা পূর্ববঙ্গ গীতিকা। চৌধুরীর লড়াই, কাঞ্চনমালা, আয়না বিবি, ভেলুয়া, কমলা রানীর গান ইত্যাদি। এই যে নামগুলো বললাম এগুলো কিন্তু পূর্ববঙ্গ গীতিকার ভিতরে অনেক বিখ্যাত। তাহলে কি কি? নিজাম ডাকাতের পালা, কাফন চোরা, কমল সদাগর, চৌধুরীর লড়াই, কাঞ্চনমালা, আয়না বিবি, ভেলুয়া, কমলা রানীর গান, এই সবগুলোই কিন্তু একটা পূর্ববঙ্গ গীতিকা। বোঝা গেল? এখন আসুন ময়মনসিংহ গীতিকা, যেটা সব থেকে বিখ্যাত, তাই না? এখন ময়মনসিংহ গীতিকা মানে কি? নামের ভিতরে আছে, তাই না? ময়মনসিংহ গীতিকা মানে যেগুলো ময়মনসিংহ অঞ্চলে পাওয়া গিয়েছিল। এটাও কিন্তু ডক্টর দীনেশচন্দ্র সেনই কিন্তু সম্পাদনা করেন 1923 সালে। এই ময়মনসিংহ যে গীতিকাগুলো আছে এগুলো আমাদের বর্তমানে বাংলাদেশের যে নেত্রকোনা, এই নেত্রকোনার জেলার আইথর গ্রামের, নেত্রকোনা জেলার আইথর গ্রামের যেই চন্দ্রকুমার দে, যার কথা আমি আগেও বলেছি, তাই না? তিনি আশুতোষ মুখোপাধ্যায়ের অর্থায়নে কাজ করেন, বা পৃষ্ঠপোষকতায় কাজ করেন। তাহলে এই নেত্রকোনা জেলার আইথর গ্রামের অধিবাসী চন্দ্রকুমার দে, ইনি হচ্ছে আমাদের বৃহত্তর ময়মনসিংহ যে অঞ্চল, তার মানে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই যে অঞ্চলটা, এই অঞ্চলের ভাটিয়া এলাকা থেকে এই যেই ময়মনসিংহ গীতিকা, এই ময়মনসিংহ গীতিকা হচ্ছে সংগ্রহ করেন। এবং এই ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 1923 সালে তারা সেটা প্রকাশ করেন। এবং এটি প্রকাশ করার পরে এখন পর্যন্ত মোট প্রায় 23টি ভাষায় অনুদিত হয়েছে। 23টি ভাষায়, একটু মনে রাখবেন কেমন? তাহলে ময়মনসিংহ গীতিকা নেত্রকোনা জেলার আইথর গ্রামের চন্দ্রকুমার দে আমাদের আশুতোষ মুখোপাধ্যায়ের যে পৃষ্ঠপোষকতা সংগ্রহ করেন, তার পৃষ্ঠপোষকতায় সংগ্রহ করে আমাদের দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় 1923 সালে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন। এবং এখন পর্যন্ত 23টি ভাষায় কিন্তু অনুদিত হয়েছে। ঠিক আছে, তো ময়মনসিংহ গীতিকা যেটা, এই ময়মনসিংহ গীতিকায় মোট 10টির মতো গীতিকা আছে। ঠিক আছে, এই 10টি গীতিকার আমাদের নাম একটু লাগবে, এটা একটু মনে রাখতে হবে কেমন? তাহলে এই ময়মনসিংহ গীতিকার ভিতরে কি কি আছে? একটা হচ্ছে মহুয়া। এই মহুয়া রচয়িতা হচ্ছে দিসকানাই। দিসকানাইয়ের নাম অনেকে শুনেছেন, তাই না? এই দিসকানাইয়ের রচিত একটা ময়মনসিংহ গীতিকা হচ্ছে মহুয়া। এবং এই মহুয়া চরিত্রের ভিতরে আছে নদের চাঁদ, মহুয়া নিজেই, মানে একটা চরিত্রর নামেই হচ্ছে আমাদের এই মহুয়া, যে ময়মনসিংহ গীতিকা সেটা রচিত হয়েছিল। তারপরে মলুয়া, এই মলুয়া যিনি রচনা করেন তার নাম হচ্ছে চন্দ্রাবতী। কমলা, এই কমলা রচনা করেন হচ্ছে দিসকানাই। তারপরে দস্যু কোনারামের পালা, এটা হচ্ছে চন্দ্রাবতী রচনা করেন। তারপরে দেওয়ানা মদিনা, এর ভিতরে চরিত্র আছে আলাল, দুলাল, মদিনা, এইটা যেটা যিনি রচনা করেন তার নাম হচ্ছে মনসুর বায়াতি। তারপরে দেওয়ান ভাবনা, এই দেওয়ান ভাবনা রচনা করেন চন্দ্রাবতী। এবং কাজল লেখা নামক একটা ময়মনসিংহ গীতিকা পাওয়া যায়, তার যে রচয়িতাকে সেটা আজ পর্যন্ত জানা যায়নি, এই কারণে তার যেই রচয়িতা সেটা অজ্ঞাত হিসেবে ধরি। তারপরে চন্দ্রাবতী, এই চন্দ্রাবতী যিনি লেখক, যিনি প্রায় 3টার মতো ময়মনসিংহ গীতিকা রচনা করেছেন, যার একটা হচ্ছে আমাদের মলুয়া,
একটা হচ্ছে দস্যু কোনারামের পালা, আর একটা হচ্ছে দেওয়ান ভাবনা। এই যে তিনটি আমাদের গীতিকা, যেটা হচ্ছে আমাদের চন্দ্রাবতী রচনা করেছেন, এই চন্দ্রাবতীর নামেই একটা ময়মনসিংহ গীতিকা আছে, যেটি আবার রচনা করেছেন হচ্ছে নয়নচাঁদ ঘোষ। তারপরে আছে কঙ্ক এবং লীলা। এই কঙ্ক এবং লীলা নামের যে ময়মনসিংহ গীতিকা, সেটি রচনা করেছেন হচ্ছে দামোদর, রঘুসূত, নয়াচাঁদ ঘোষ। তাহলে নয়াচাঁদ ঘোষেরও দেখলাম আমরা দুইটা ময়মনসিংহ গীতিকা আছে। আরেকটা আছে রূপবতী। রূপবতী নামক একটা ময়মনসিংহ গীতিকা পাওয়া যায়, কিন্তু তারও যে লেখক কে তাহলে সেটাও অজ্ঞাত। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পেলাম, সব থেকে বেশি সংখ্যক ময়মনসিংহ গীতিকা আমরা যার পাই তার নাম হচ্ছে চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী হচ্ছে মোট 3টা ময়মনসিংহ গীতিকা রচনা করেছেন। একটা হচ্ছে মলুয়া, একটা হচ্ছে দস্যু কোনারামের পালা, আর একটা হচ্ছে দেওয়ান ভাবনা। এই তিনটা একটু মনে রাখবেন, কেমন? যে চন্দ্রাবতী রচিত, নিচের কোনটি চন্দ্রাবতী রচিত ময়মনসিংহ গীতিকা নয়, এভাবে প্রশ্ন আসতে পারে। বা আসতে পারে নিচের কোনটি চন্দ্রাবতী রচিত ময়মনসিংহ গীতিকা, এভাবে আসতে পারে। তাহলে তিনটা আমরা মনে রাখি। এবং চন্দ্রাবতীর নিচের নামেই একটা রচিত আছে আমাদের ময়মনসিংহ গীতিকা, যেটি আবার রচনা করেছেন হচ্ছে নয়নচাঁদ ঘোষ। এবং এই নয়নচাঁদ ঘোষের মোট 2টা গীতিকা আমরা পাই, একটা হচ্ছে এই চন্দ্রাবতী এবং একটা হচ্ছে কঙ্কলিতা, যার অথর তিনি ছিলেন, তাই তো? আচ্ছা, এতটুকু মনে রাখলেই চলবে। এখন আসুন, আমরা প্রায় শুনি ওই যে ঠাকুমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, এগুলোও কিন্তু এক ধরনের গীতিকার ভিতরে পড়ে। এই গীতিকাগুলো কে রচনা করেছেন এটা অনেকেই জানেন, তাই না? আমরা দেখার সময় অনেক সময় ওই যে নিচের দিকে যে ক্রেডিট থাকে, ক্রেডিট লাইনে অনেক সময় ইউটিউবে আপনারা দেখতে পাবেন যে ওইখানে একজনের নাম লেখা আছে, যার নাম হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার যিনি, ইনি কিন্তু আমাদের যেই ঠাকুমার ঝুলি এবং ঠাকুর দাদার ঝুলি, এই ঠাকুমার ঝুলি এবং ঠাকুর দাদার ঝুলি কিন্তু তিনিই সম্পাদনা করেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের গীতিকা মোটামুটি হলো। এখন আমরা প্রায় শুনি ডাকের বচন এবং খনার বচন। এটাও কিন্তু আমাদের যে গীতিকা, এই গীতিকার কিন্তু একটা আদি নিদর্শন, বা লোকসাহিত্যের অনেক আদি একটা নিদর্শন। তো চলুন এটা নিয়েও আমরা একটু জানি। তো প্রথমে আসুন, ডাক আর খনার বচন কি? ডাকের বচন হচ্ছে আমাদের বুদ্ধ সমাজে, আমাদের যে বৌদ্ধ সমাজ, এদের যে পূর্বপুরুষ, মানে জ্ঞান পুরুষ, যারা জ্ঞান দিয়ে থাকে আর কি, এই জ্ঞান পুরুষদের নাম বলা হয় হচ্ছে ডাক। তো এই বৌদ্ধ সমাজের যেই জ্ঞান পুরুষরা যেই জ্ঞানগুলো দিয়েছিলেন বা যে বাণীগুলো দিয়েছিলেন, সেগুলোকেই বলা হয় হচ্ছে ডাকের বচন। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি বৌদ্ধ সমাজে তৎকালীন যে জ্ঞান পুরুষ, তারা যেই বচনগুলো বা কাহিনীগুলো বা বাণীগুলো বা যে উক্তিগুলো দিয়েছিলেন, সেগুলোই হচ্ছে ডাকের বচন। তো তৎকালীন যে কৃষক, তারপরে কিষানীরা, এই কিষানীরা এটা কিন্তু মুখস্থ রাখতেন। ঠিক আছে? এবং অনেকে মনে করতে পারেন যে ডাকের বচন হচ্ছে, ডাক মনে হয় একজন না, কিন্তু মোটামুটি যতগুলো জ্ঞান পুরুষ ছিল তাদের প্রত্যেকেরই যেই বাণীগুলো আছে সেগুলো কিন্তু এখানে হচ্ছে লিপিবদ্ধ করা হয়েছে। ঠিক আছে? তো ডাকের বচনকে কেউ কেউ দেখবেন বলে থাকে ডাকের কথা, এটাও অনেক জায়গায় বলা থাকে ডাকের কথা। আবার কেউ কেউ বলে ডাক পুরুষের কথা। এই দুইটা নামই থাকতে পারে। ঠিক আছে? এবং এইখানে জ্যোতিষ, মানে জ্যোতির্বিজ্ঞান যেটা, ক্ষেত্রতত্ত্ব এবং মানব চরিত্র, এই 3 ধরনের যে মানে ব্যাখ্যা, এই ব্যাখ্যা কিন্তু আপনি এই ডাক এবং ডাকের বচনে পাবেন। ঠিক আছে? এখন এই ডাকের বচনের ভিতরে একটা গুরুত্বপূর্ণ ডাকের বচন আছে, সেটা হচ্ছে ঘরে আখা বাইরে রাধা। ঘরে আখা বাইরে রাধে। আখা মানে হচ্ছে চুলা। ঠিক আছে? ওই অঞ্চলটাতে, যেই অঞ্চলে আমাদের ডাকের বচন প্রচলিত ছিল, এই অঞ্চলটাতে বা আমাদের অঞ্চলটাতেও দেখবেন অনেক সময় চুলাকে বলা হয় আখা। ঠিক আছে? আকা বা আখা। তো একজনের ঘরে আখা আছে, সে বাইরে রাধে, মানে ঘরের চুলা ছেড়ে সে বাইরে রাধে। ঠিক আছে? অল্পকেশ ফুলাইয়া বাঁধে। ফুলাইয়া বাঁধে মানে এটা ভাব নেওয়া অর্থে ব্যবহৃত হয়। কেমন? যে যার মানে কিছুই নেই, মানে চুল নেই, কিন্তু সে ফুলিয়ে ফুলিয়ে বেঁধে রাখে। আবার
তার ঘরের ভিতরে চুলা কিন্তু সে বাইরে রাখে মানুষকে দেখানোর জন্য। তো এই শো অফ, বর্তমানে সমাজে যেটাকে আমরা বলি শো অফ, এই শো অফকে মানে বর্ণনা করার জন্য আসলে এই বচনটা দেওয়া হয়েছিল, ডাকেরা দিয়েছিলেন। ঠিক আছে, এখন আসুন খনার বচন। খনার বচন কি? এই খনার বচন প্রধানত হচ্ছে কৃষিভিত্তিক। ঠিক আছে, তাহলে খনার বচন কি? কৃষিভিত্তিক। এবং এই খনার বচন অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী এর মধ্যে রচনা করা হয়েছিল বলে অনেকেই মনে করেন। তো অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী এই সময়ে যে রচিত হয়েছিল এটা সম্পর্কে মানে বেশিরভাগ যে পণ্ডিত আছে আমাদের বাংলা সাহিত্যে তারাই ধারণা দিয়েছেন। আমাদের ডাকের বচন আমরা দেখলাম যে আমাদের বৌদ্ধ সমাজের যে জ্ঞান পুরুষ, সেই জ্ঞান পুরুষেরা যেই বচনগুলো দিয়েছিলেন, যে বাণীগুলো দিয়েছিলেন, সেগুলো হচ্ছে ডাকের বচন। আর খনার বচন হচ্ছে আমাদের হিন্দু সমাজে যে পণ্ডিতরা আছে, এই হিন্দু সমাজে যেই জিনিসগুলো প্রচলন ছিল সেটাকে বলে হচ্ছে খনার বচন। তাহলে হিন্দু সমাজে প্রচলন ছিল হচ্ছে আমাদের খনার বচন। ঠিক আছে, এবং এগুলো কে রচনা করেছেন সেটা নিয়ে যদিও অনেক ঝামেলা আছে, মানে কি মানে অনেক কনফিউশন আছে। তারপরে বলা হয়ে থাকে যে জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বাঙালি নারী, এই জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বাঙালি নারী, তিনিই কিন্তু এই খনার বচনগুলো রচনা করেছিলেন। তার নাম অনুসারে খনা, তার নাম অনুসারে কিন্তু এটাকে খনার বচন বলা হয়। তো খনার বচনগুলির মাধ্যমে প্রধানত কৃষি, আবহাওয়া এবং সমাজের পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। তার মানে আমাদের কৃষিভিত্তিক সমাজে কখন বৃষ্টি হবে কি না হবে, কখন খরা হবে কি না হবে, এই বিষয়াদি নিয়ে যে বচনগুলো এই খনা দিয়েছিলেন সেটাকে আমরা বলি হচ্ছে খনার বচন। তো এই খনার বচন অনেকগুলো আছে, আমাদের একটু মনে রাখতে হবে, কেমন বেশ কয়েকবার পড়লে মনে পড়ে যাবে। যেমন কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। ঠিক আছে, মানে বাঁশ দেখবেন যখন কাঁচা থাকে তখন কিন্তু নোয়ানো যায় না, কিন্তু যখন পেকে যায় তখন দেখবেন আপনারা বাঁকা করতে গেলে ঠাস ঠাস করে মানে শব্দ হয়ে ভেঙে যায়, তাই না? তাহলে কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। একে তো নাচনি বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি, এটা সবাই জানেন মোটামুটি, তাই না? কলা রোয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত, আলো হাওয়া বেদনা রোগ ভোগে মরো না। ঠিক আছে, আলো হাওয়া বেদনা রোগ ভোগে মরো না, এটা মানে সবাই বুঝছেন, তাই না? যে আলো হাওয়া আমরা আটকে রাখবো না, বরং আমরা খোলা বাতাসে রাখবো, খোলা আকাশে থাকবো, তাহলে আমাদের রোগ শোক কম হয়ে যাবে। তারপরে উনাহতে দুনাবল, অতি ভাতে রসাধল। আচ্ছা, আউশ ধানে চাষ লাগে 3 মাস। তারপরে আগে খাবে মায়ে, পরে খাবে পয়ে, গাছে গাছে আগুন জ্বলে, বৃষ্টি হবে খনায় বলে, তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙো বেল, 10 মিলে করি কাজ, হাড়ি দিতে নাহিলাস, ভাত দেবার মুরদ নাই, কিল দেবার গোসাই। এই যে যেই কথাগুলো, এগুলো সবই কিন্তু খনার বচন। ঠিক আছে, এগুলো আমাদেরকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট। তাহলে এই জিনিসগুলো ছিল হচ্ছে আমাদের লোকসাহিত্য। এখন লোকসাহিত্যে আরও একটা উপাদান আছে, সেটা হচ্ছে আমাদের লোককথা বা লোককাহিনী। এটা কি? লোককথা বা লোককাহিনী হচ্ছে গদ্যের মাধ্যমে বর্ণিত কাহিনী, মানে যেগুলো গদ্য বা গল্পের আকারে বর্ণিত হতো। গদ্যের মাধ্যমে বর্ণিত কাহিনী, এই গদ্যের মাধ্যমে বর্ণিত কাহিনীকে আমরা বলে থাকি হচ্ছে লোককাহিনী। এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ফক, তাই না? লোকগীতিকে বলি ফক সঙ্গীত, ফক সিঙ্গিং, তাই না? ফক সংস। তো এটাকে বলা হয় ফকলোর। এই ফকলোর হচ্ছে আমাদের যে লোককথা, এই লোককথারই হচ্ছে ইংরেজি প্রতিশব্দ। তো কাহিনীগুলো যখন কাব্যে রূপায়িত হয়, মানে যখন কাব্যের আকারে বর্ণনা করা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে গীতিকা। তাহলে কাব্যের মতো বর্ণনা করলে তখন সেটাকে বলা হয় গীতিকা। আর যদি গদ্যের মতো বর্ণনা করি তাহলে সেটাকে বলা হয় কথা। ঠিক আছে, তাহলে লোককথা হতে পারে কাব্যের মাধ্যমে, যেটাকে আমরা গীতিকা হিসেবে প্রকাশ করি, আবার হতে পারে গদ্যের মাধ্যমে, যেটাকে আমরা বলি কথা। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে 3টা গীতিকা পড়লাম, পূর্বঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকা এবং নাথ গীতিকা, এই সবগুলোই কিন্তু আমাদের এই লোককথার অন্তর্ভুক্ত। তাহলে কথা কি কি আছে? এই কথা আবার 3 প্রকারের আছে আমরা ধারণা করি। এক হচ্ছে রূপকথা, একটা হচ্ছে উপকথা, একটা হচ্ছে ব্রতকথা। এখন কোনটা কি? রূপকথা কি? প্রথমে আসি রূপকথা কি। রূপকথা হচ্ছে নানা অবাস্তব এবং অবিশ্বাস্য কাহিনী যেগুলো আমাদের রচিত হয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফেয়ারি টেলস। মানে বিভিন্ন ওই যে
কি বলে রাজকুমারীর কাহিনী, সে কি করে মানে হনুমান হয়ে গেল, বাঘ হয়ে গেল, সেখান থেকে কীভাবে দৈব বলে সে তার রাজকুমারকে পেলো, এই যে বিষয়াদি, এই বিষয়াদিগুলোকেই মানে আলোচনা করা হচ্ছে আমাদের এই রূপকথায়। এই রূপকথার ভিতরে কি কি আছে, আমরা ওই যে ঠাকুমার ঝুলি, তারপর ঠাকুরদাদার ঝুলি, যেগুলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তার মানে তিনি রচনা করেছিলেন, এগুলো কিন্তু রূপকথারই অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে কি কি আছে, ঠাকুমার ঝুলি, ঠাকুরদাদার ঝুলি, এবং তারপরে ঠান দিদি, তারপরে কিশোরের মন, এইগুলো কিন্তু সবই হচ্ছে আমাদের এই লোককথার অন্তর্ভুক্ত। এবং আরও আছে, যেমন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, এই উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অনেকে চিনেন বা অনেকে নাও চিনতে পারেন, খুব যে প্রমিনেন্ট নামটা না। তার রচিত একটা রূপকথা, যদি বইয়ের নাম বলি তাহলে চিনে ফেলবেন, সেটা হচ্ছে টোনাটনির বই। এই টোনাটনির বই কিন্তু একটা রূপকথা। ঠিক আছে, এই টোনাটনির বইটাই রচনা করেন হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। বোঝা গেল? এখন আসুন উপকথা কি। উপকথা হচ্ছে পশু পাখির কাহিনী অবলম্বনে রচিত সাহিত্য। মানে পশু পাখির যে কাহিনীগুলো আছে, যেখানে কৌতুক সৃষ্টি করা হয় এবং নীতি প্রচারের একটা মাধ্যম হিসেবে প্রচার করা হয়, সেগুলোকে কিন্তু আমরা বলি হচ্ছে উপকথা। এবং এতে মানব চরিত্রের মতোই কিন্তু পশু পাখির বৈশিষ্ট্য মানে পরিস্ফুটন করা হয়। এখানে এটাকে আমরা ইংরেজিতে ঈশপের গল্প, সংস্কৃতে পঞ্চতন্ত্র, তারপরে হিতোপদেশ, এগুলো কিন্তু সবই আমাদের এই উপকথার কিন্তু উৎকৃষ্ট উদাহরণ। ঠিক আছে, তারপরে বোধকথা কি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে মেয়েলিপোতের সাথে সম্পর্কিত কাহিনী, এই মেয়েলিপোতের সাথে সম্পর্কিত কাহিনী অবলম্বনেই কিন্তু এই বোধকথার কিন্তু বিকাশ ঘটেছিল। এবং এসব কাহিনী কিন্তু ধর্মবোধের কথা বলা হতো, এবং তাতে যে মেয়েদের জাগতিক কল্যাণ নিহিত সেটাই কিন্তু এখানে বলা হতো। ঠিক আছে, তাহলে বোঝা গেল এইগুলো। তাহলে এই সবগুলো ছিল এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম, এই সবগুলোই ছিল হচ্ছে আমাদের লোকসাহিত্যের অন্তর্গত। তো আমি ভেবেছিলাম 4টা বিষয় পড়াবো, তো আমরা একটা বিষয় পড়া থেকে আসলে অনেক বড় ভিডিও হয়ে গেল। আমরা পরবর্তী দিন হচ্ছে, তাহলে আমরা এখন লোকসাহিত্য এবং গীতিকা দুটো জিনিস নিয়ে জানলাম, পরবর্তী দিন আমরা অনুবাদ এবং আরাকান রাজসভার সাহিত্য নিয়ে জানবো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।